আমাদেরকে এরকম একটা শক্তিশালী এলাকা গড়ে তুলতে হবে যেখানে বিজেপি চাইলেও ঘৃণা ছড়াতে পারবে না। ওদের যদি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থাকে তাহলে আমাদের পাল্টা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি গড়ে তুলতে হবে। ওরা যদি ফেক নিউজ ছড়ায় তাহলে আমরা আসল সত্যতা দিয়ে ওদের সেই ফেক নিউজ যাতে আটকে দিতে পারি, যাতে আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গা না হয়, সেটার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমরা লাহেকালির একাধিক ভিডিও দেখছি যে পুলিশের পাশে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে একই রকম ভাবে বলছে যে আপনারা আইনকে নিজের হাতে তুলে নেবেন না, আপনারা শান্ত হন। সেই ভিডিওগুলো রয়েছে। লাহেকালি প্রতিবাদীদের মধ্যে একজন ছিল। লাহেকালির নামে আমরা দেখলাম রিপাবলিক বাংলার মতো নিউজ চ্যানেলগুলো কিরকম ভাবে ঘৃণা ছড়ালো, কিরকম ভাবে লাহেকালিকে বিভিন্ন রকম ভাবে নোংরা কথা বলে, কটু কথা বলে তাকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করলো। এবং রিপাবলিক বাংলার মতো চ্যানেল এবং বিজেপি সরকারকে খুশি করতে পুলিশ প্রশাসন গিয়ে লাহেকালিকে এতগুলো মামলা দিয়ে জেলে তুলে নিয়ে গেল। যারা প্রতিবাদী ছিল তাদেরকে জেলে তুলে নিয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করলেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই অঞ্চলে গেলেন, বারুইপুরে গেলেন। বারুইপুরে গিয়ে একই সাথে নির্যাতিতা মেয়েটার বাড়িতেও গেলেন। আবার যে অভিযুক্ত, যে মব লিঞ্চিং এ খুন হয়েছে কিন্তু সেই অভিযুক্ত সেই ঘটনায় এখনো বিচারাধীন, তারও বাড়ি গেলেন এবং তার বাড়ি গিয়ে বললেন যে না, অভিযুক্ত নয়, ওকে এমনি পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, উনি কি করে জানলেন? উনি তো মুখ্যমন্ত্রী, উনি তো পুলিশ হিসেবে তদন্ত করছিলেন না। পুলিশ কি এখনো তদন্ত করে বলে দিয়েছেন যে এই লোকটি, ওই ব্যক্তিটি যুক্ত ছিল না কাজে? গ্রামবাসী সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত ঘটনা জেনে গ্রামবাসী জানত যে এই লোকটি অভিযুক্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই অভিযুক্তের বাড়ি গিয়ে, তার বাড়িতে গিয়ে যেমন ক্ষতিপূরণ দিলেন, ঠিক একই রকম ভাবে তার ভাইকে একটা চাকরি দিলেন। তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলার চেষ্টা করছেন? এর অন্য রাজ্যে যেভাবে বিজেপি সরকারের আমলে যেখানে ধর্ষণ করা হয়, ধর্ষকরা যখন জেল থেকে বেরিয়ে আসে তাদেরকে যেভাবে মালা দিয়ে বরণ করে নেওয়া হয়, তাহলে আমাদের রাজ্যে ধর্ষণ করলে, ধর্ষণে অভিযুক্ত হলে তাদেরকে চাকরি দেওয়া হয়, তাদেরকে টাকা দিয়ে, উপহার দিয়ে পুরস্কৃত করা হয়। যে নির্যাতিতার বাড়িতে রয়েছে তাদেরকে উনি কি দিলেন? অথচ আমরা দেখছি যে অভিযুক্ত, তাদের জন্য ফুলমালা রয়েছে, তাদের জন্য চাকরি রয়েছে, তাদের জন্য টাকা রয়েছে। আসলে বিজেপির কাছে কথাটা খুব স্পষ্ট, ওরা তাদের পক্ষ নেবে, ওরা প্রথম দিন থেকে জানে, ওরা শুধু সেইগুলোই করে চলেছে। যারা প্রতিবাদী তাদের উপরে আইন করা হচ্ছে, মামলা করা হচ্ছে, তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে। 42 জনের উপরে লোকজনকে তার উপরে জেলে ঢোকানো হয়েছে। আমরা বলতে চাইছি এগুলোর বিরুদ্ধে লড়াই করা হবে। আরজি করের নির্যাতিতার বিচার আমরা আজও পাইনি। আরজি করের নির্যাতিতার মা, তিনি ভোটে দাঁড়ালেন, ভোটে জিতেও গেলেন। তিনি নিজে নিউজ মিডিয়ার সামনে এসে বলে ফেলছেন যে উনি আমাদেরকে বলেছিলেন 7 দিনে বিচার দিয়ে দেবেন, 2 মাস হয়ে গেল আমার মেয়ের কিন্তু বিচার আমি এখনো পেলাম না, এই কথাটা উনি বলে ফেলছেন। তারপরে একজন মা হিসেবে ওনার যেখানে বলা উচিত ছিল যে আমাদের এই ধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গে রোখা উচিত, সেখানে দাঁড়িয়ে উনিও গিয়ে কোথাও বলে ফেলছেন যে আমার মেয়ে সুরক্ষিত জায়গায় ছিল, তার সাথে ধর্ষণ হয়েছে, এটা ঠিক হয়নি। ওই মেয়েটা বাড়ির বাইরে ছিল, রাস্তায় ছিল, কোথায় ছিল কে জানে, আমি ওর নিয়ে কোনো কথা বলতে পারবো না। আমরা বলতে চাইছি আমাদের পশ্চিমবঙ্গে সরকারও যদি নারীদেরকে সুরক্ষা না দেয়, যারা বিজেপির মতো সরকারের এমএলএ তারাও যদি নারী সুরক্ষার নামে নারীদেরকেই দোষ দেয়, তাহলে আমাদের ঘরের মা বোনরা, মেয়েরা কোথায় যাবে? যারা পড়াশোনা করতে, টিউশন পড়তে সন্ধ্যেবেলার পর, রাতের বেলার পর বেরোতে হয়, অনেক নারী কাজ করেন, রাতের বেলা করে বাড়ি ফিরতে হয়, তারা কোথায় যাবে? শুধুমাত্র মুখে বলে দিলে নারী নিরাপত্তা দেওয়া যায় না। বিজেপি সরকারকে আমরা অন্য রাজ্যে দেখছি একই সাথে কিভাবে তারা যে ধর্ষক, যারা ধর্ষণ করেছে তাদেরকে মালা দিয়ে বরণ করছে, তাদেরকে জেলে ঢোকাচ্ছে না, সাধারণ মানুষ, গরিব মানুষকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। উন্নাওয়ের ঘটনা আমরা জানি, প্রতিবাদ করেছিল, ধর্ষণের প্রতিবাদ করেছিল বিজেপি নেতার নামে, সেই কারণে তার গোটা পরিবারকে অ্যাক্সিডেন্ট করিয়ে মারধর করে ধ্বংস করে দেওয়া হলো, মেরে ফেলা হলো। কিন্তু যেহেতু ওদের নেতা মন্ত্রী, তাই তাকে জেলে ঢোকানো হলো না। যারা স্বর্ণ পদক এনে দিয়েছে আমাদের ভারতবর্ষকে কুস্তিতে, কুস্তিগিররা, তারা যখন অভিযোগ করলো যে আমাদের শ্লীলতা হানি হয়েছে, ব্রিজভূষণ যে কুস্তির একদম সেক্রেটারি ছিলেন, সভাপতির পদে ছিলেন, তিনি করেছেন, তখনও ব্রিজভূষণ যেহেতু নিজে একজন বিজেপির কর্মী, বিজেপির নেতা, তাই তাকে ডাকা হলো না, তাকে ভেতরে, জেলের ভেতরে ঢুকানো হলো না। বিজেপি খুব স্পষ্টভাবে তাদের নীতি নির্দেশ করছে, তারা আসলে সাধারণ মানুষের পক্ষে নয়, মহিলাদের পক্ষে নয়, তারা ধর্ষকদের পক্ষে। এবং পশ্চিমবঙ্গেও সেই কালচার বিজেপি নিয়ে আসছে, সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। এই বিজেপি সরকার বলেছিল তো তারা অন্নপূর্ণা ভান্ডার দেবে, মা বোনদেরকে আরো শক্তিশালী করবে, লক্ষ্মীর ভান্ডার যারা পেত সেই লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবে। কিন্তু সেই অন্নপূর্ণা ভান্ডারের আমরা কি দেখতে পাচ্ছি? এমন বড় ফর্ম ফিল আপ করার জন্য নিয়ে আসা হচ্ছে যে সাধারণ মানুষ ফর্ম ফিল আপ করতে গিয়ে নাজেহাল হচ্ছে। যুব শক্তি বলছে
যুব শক্তির ফর্ম ফিল আপ করতে গিয়ে এমন অবস্থা, এমন কিছু জিজ্ঞাসা করছে যে যেগুলো হয়তো যারা বেকার তারাও হচ্ছে যে ফর্ম ফিল আপ করে পুরোটা জমা দিয়ে হচ্ছে যে তারাও মনে করছে যে আমরা হয়তো যুব শক্তিটা পাবো না। এই সরকার না দিতে পারছে চাকরি, না দিতে পারছে অন্নপূর্ণা ভান্ডার, না দিতে পারছে ঠিক করে যুব শক্তি। প্রচুর মা বোন তাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, যদি আপনার ছেলে মেয়েটা ভ্যাকসিন পায়নি সরকারি, তাহলে আপনি পাবেন না, আপনি সরকারের কথাই মানছেন না। বলা হচ্ছে যদি আপনার ছেলে মেয়েটা সরকারি স্কুলে পড়াশোনা না করে, প্রাইভেট স্কুলে পড়ে, তাহলে আপনি পাবেন না। আমাদের সরকারি স্কুলগুলো বেঁচে রয়েছে, 8,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, গোটা ভারতবর্ষে 70,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। তাহলে পড়াবে কোথায় মানুষজন ছেলে মেয়েদেরকে? ঠিক একই রকম ভাবে বলা হচ্ছে যদি SIR এ তোমার নামটা কাটা গেছে, তাহলে তুমি SIR এ তুমি অন্নপূর্ণা ভান্ডারটা আর পাবে না। তুমি যাও, তুমি গিয়ে CA তে অ্যাপ্লাই করো, তারপর আমরা দেখবো তোমাকে অন্নপূর্ণা ভান্ডারটা দেওয়া যায় কি যায় না। কেন সে CA তে অ্যাপ্লাই করবে? সে ভারতবর্ষের নাগরিক, তার এতগুলো পিঁড়ি ভারতবর্ষে রয়েছে, আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছে, সেখানে দাঁড়িয়ে তারা কেন বন্ধ করবে? কিন্তু তারপরেও দাঁড়িয়ে বিজেপি সরকার SIR নিয়ে একটিও কথা বলছে না, উল্টে আমাদের ধর্মীয় অনুষ্ঠানমূলক ভেদ করার জন্য, ভাগ করার জন্য বিভিন্ন নীতি নিয়ে আসছে। আমরা দেখতে পেলাম বিজেপি সরকার সাথে সাথে ক্ষমতায় আসার পর কিভাবে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে তারা মন্তব্য করতে শুরু করলেন। কুরবানির মতো একটা অনুষ্ঠান, যাতে সেটা ধর্মীয় অনুষ্ঠান ঠিকভাবে পালন না করা যায়, সেটার বিরুদ্ধে একাধিক আইন নিয়ে আসলেন, একাধিক এমন কথা বললেন যেটার জন্য এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ছোট্ট একটা কিছু ঘটনা ঘটলেই দাঙ্গার পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়ে যাবে। আমরা বলতে চাইছি সেটার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকে দায়িত্ব নিয়েছিলেন এবং সেই দাঙ্গার পরিস্থিতি তৈরি হতে দেননি। সেটার জন্য তাদের সকলকে লাল সালাম, তারা লড়াই করেছিলেন, বিজেপির যে ষড়যন্ত্র ছিল সেগুলোকে ভেস্তে দিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে আমাদের কলকাতায় যে রেড রোডে নামাজ পড়া হতো, সেই নামাজ পড়াটাকে তারা সেখানে বাতিল করে দিলেন, বাতিল করে দিয়ে সেটাকে ব্রিগেডের ময়দানে নিয়ে গেলেন। সেখানে বর্ষার দিনে কি হবে সেটা নিয়ে তারা মাথা ঘামালেন না। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ সেখানে দায়িত্ব নিলেন, বললেন যে ঠিক আছে, কোনো সাধারণ মানুষের অসুবিধা করে, সরকারের অসুবিধা করে আমরা ওখানে নামাজ পড়বো না, যেখানে জায়গা বলা হয়েছে আমরা সেখানে নামাজ পড়বো। ঠিক 1 মাসের মধ্যে আমরা কি দেখছি, যোগা ডে পালন করার জন্য সেই একই রেড রোডের জায়গা 7 দিন ধরে আটকে রাখা হলো। যখন সাংবাদিকরা, যখন সাধারণ মানুষ সেখানে সরকারকে প্রশ্ন করতে যাচ্ছেন, তখন দিলীপ ঘোষের মতো লোকজন বলছে, যারা বিজেপির বড় বড় পদে রয়েছেন, নেতা রয়েছেন, তারা বলছেন যে এটা সরকারি একটা কাজ, আমাদের যা ইচ্ছা হবে আমরা তাই করবো, এতই যদি সমস্যা হচ্ছে তাহলে অন্য দেশে চলে যাও, পাকিস্তানে চলে যাও, কিসের এত কথা? আমরা বলতে চাইছি এই মানুষগুলোকে চিনে রাখুন, যারা আমাদের পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে, যারা ধর্মের ভিত্তিতে মানুষের অধিকার কেড়ে নিতে চাইছে। সরকার যখন মানুষের অসুবিধা করে, সেটা নিয়ে সাধারণ মানুষ কথা বললে তাদের গায়ে লাগে, তাদের অসুবিধা হয়। ঠিক একই রকম ভাবে 7 দিন ধরে সেই রাস্তা আটকে রাখা হলো। যখন বারুইপুরের ঘটনা ঘটেছে, তখন একই সাথে মালদায় তার পরের দিন ঘটনা ঘটেছে। আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে প্রতি 16 মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে এবং সারা দিনে প্রায় 91টা ধর্ষণ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে একাধিক জায়গায় বিজেপি সরকার রয়েছে, তারা নারী সুরক্ষার কথা না মাথায় রেখে ধর্ষকদের সুরক্ষার কথা মাথায় রাখছে, ধর্ষকদের জন্য কাজ করছে। আমরা বলতে চাইছি বেটি বাড়াও, বেটি পড়াও, দেশ কো আগে বাড়াও, এমনি হবে না। আসলে এই বেটিদেরকে এরা বাঁচাতে চায় না, এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমাদের যে জোম্যাটো, সুইগি, যে সমস্ত অ্যাপগুলোতে বিভিন্ন লোকজন, র্যাপিডো, সেখানে প্রচুর ছেলেমেয়েরা কাজকর্ম করেন, তারাও ঠিক মতো ন্যায্য মজুরি পান না, কিন্তু তাদেরকে পেটের দায়ে সেই কাজগুলো করতে হচ্ছে। আজকে মনে করুন তো, যদি সত্যি শূন্য পদগুলোতে নিয়োগ করা হতো, তাহলে কত ছেলে মেয়ে এই অঞ্চল থেকে কাজ পেত। কিন্তু সেই নিয়োগগুলো করা হবে না, প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে অধিকারগুলোকে আরো কেড়ে নেওয়া হবে। গরিব লোক আরো বেশি করে গরিব হবে, আর যারা বড় লোক তারা আরো বেশি করে বড় লোক হবে। সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সেটার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমরা বলতে চাইছি, এই যে হকারদেরকে উচ্ছেদ করে দিচ্ছে, আপনার আমার যে সমস্যাটা হবে, এখন যে দোকানগুলোতেও রাস্তাঘাটে রয়েছে সেখান থেকে আমরা জিনিস কিনতে পারি, কিন্তু মলে যখনই চলে যাবেন একটা বড় প্লাস্টিকে আপনাকে লিখে প্রাইস ট্যাগ লিখে দিয়ে দেবে, সেখানে আর আপনি দরদাম করতে পারবেন না। সেই জিনিসটাই আপনাকে কিনতে হবে, সেই আদানির লাভেই আপনাকে দিতে হবে, সেই দামই আপনাদেরকে দিতে হবে। আমরা বলতে চাইছি বিজেপি আসলে এরকম সরকার এইটা করার চেষ্টা করছে।
যাতে আমাদের ক্ষুদ্র শিল্পকে বাঁচানো যায়, আমাদের ছোট ব্যবসায়ীদেরকে বাঁচানো যায়, সেটার জন্য আমরা লড়াই করছি। সেটার জন্য আমরা বলছি গরিব খেটে খাওয়া মানুষের জন্য লড়াই করছি। আর যারা বলে আন্দোলন করে কি হবে, দুটো মিছিল করে কি হবে, দুটো সভা করে কি হবে, তাদের মুখের ওপর এটাই বলার যে আন্দোলন করার দরুন বহু জায়গায় হকার উচ্ছেদ আটকে দেওয়া গেছে, অক্টোবর অবধি সেই জায়গাগুলোতে হকার উচ্ছেদ করা হবে না, এবং একই সাথে সেখানে পুনর্বাসনের দাবি সেটা আরো বেশি জোরালো হয়েছে। সরকারের দায়িত্ব তাদের প্রত্যেককে পুনর্বাসন দেওয়ার। যেখানে তারা বলছে বেআইনি ভাবে হকার বসতে পারবে না, সেখানে আগে তাদের জন্য নতুন করে হকার মার্কেট খোলা হবে, তারপরে গিয়ে তাদের সেই দোকানগুলো ভাঙা হবে। সরকারের দায়িত্ব তাদেরকে নতুন করে পুনর্বাসন দেওয়ার, সেটার জন্য লড়াই হবে। আসলে লড়াই করে এইভাবেই দাবি ছিনিয়ে আনা সম্ভব। সেই কারণে আগামী 22 তারিখ ওই 29,000 পদ যে সরকারের নয়, সেটা সাধারণ মানুষের, গরিব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা সেখানে কাজ পাবে, চাকরি পাবে, সেটার জন্য লড়াই করতে যাওয়া হবে। আমরা বলতে চাইছি যেভাবে ধীরে ধীরে আমাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে, আমাদের আগে যে চায়ের দোকান, পাড়ার আড্ডাগুলো ছিল, সেগুলোতে ধীরে ধীরে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ধর্ম, ভাষা, জাতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা বহু ক্ষেত্রে এখন আর বাইরে বেরোই না, পাশাপাশি বসে থাকলে, ওখানেও পাশাপাশি বসে থাকলে একে অপরের সাথে কথা না বলে ফোন ঘাটি। ঠিক একই রকম ভাবে আমাদের বাবা মারা, আমাদের মায়েরা যখন বাড়িতে কোনো কাজ করতেন, আমাদেরকে বলতেন যে যা গিয়ে একটা জিনিস কিনে আন, এই জিনিসটা কিনে আন। আমরা বেরোতাম, আমরা দুজন মানুষের সাথে মিশতাম, আমরা তাদের সমস্যার কথা জানতে পারতাম, আমরা আরো 5টা মানুষের সাথে রাস্তায় দেখা হতো, কথা বলতাম। বর্তমান দিনে আমরা কি করি? বর্তমান দিনে আমরা ব্লিঙ্কিট করছি, জেপ্টো করছি। তাহলে ওইটুকু জায়গাও আমাদের যে মানুষের সাথে মেশার সুযোগ ছিল, সেটুকুও আমাদের চলে যাচ্ছে। পাড়ার মানুষ, এলাকার মানুষ যে কোনো বিপদের দিনে পাশে দাঁড়ায়, সেই জিনিসগুলো আস্তে 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 আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। সেটার বিরুদ্ধে আসলে আমাদেরকে লড়াই করতে হবে। আমাদেরকে এরকম একটা শক্তিশালী এলাকা গড়ে তুলতে হবে যেখানে বিজেপি চাইলেও ঘৃণা ছড়াতে পারবে না। ওদের যদি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থাকে, তাহলে আমাদের পাল্টা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি গড়ে তুলতে হবে। ওরা যদি ফেক নিউজ ছড়ায়, তাহলে আমরা আসল সত্যটা দিয়ে ওদের সেই ফেক নিউজ যাতে আটকে দিতে পারি, যাতে আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গা না হয়, সেটার জন্য আমাদেরকে লড়াই করতে হবে।